আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। চারদিক থেকে বৈশ্বিক মিত্ররা সরে যেতে থাকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অসহায় হয়ে পড়েছেন। এর উপর তার বিরুদ্ধে গাজায় বন্দী ইসরায়েলিদের পরিবারের ক্ষোভও জোরালো হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল অভিযান ও প্রাণঘাতী বোমা হামলার কারণে তাদের প্রিয়জনদের মুক্তি পাওয়ার বিষয়টি চরম ঝুঁকিতে পড়ায় নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন তারা। শনিবার তেল আবিব, শারহানেগেভ জংশন, কিরিয়াত গাত ও জেরুজালেমের রাস্তায় নেমে আসেন হাজার হাজার বিক্ষোভকারী। হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের সদস্যরা অভিযোগ করেন, ইসরায়েল সরকার তাদের প্রিয়জনদের নিরাপদে দেশে ফেরানোর চেয়ে যুদ্ধকে অগ্রাধিকার দিচ্ছে। এক বিবৃতিতে ফোরামের সদস্যরা বলেন, আমাদের দাবি নীতি নির্ধারকেরা যেন অবিলম্বে হামাসের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসেন এবং একটি চুক্তি না হওয়া পর্যন্ত সেই আলোচনা চালিয়ে যান, যেন আমাদের সব প্রিয়জনকে নিরাপদে ফিরিয়ে আনা যায়। গত কয়েকদিনে ইসরায়েলি বন্দীদের পরিবারের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। বিশেষ করে নেতানিয়াহু দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের নতুন প্রধান হিসেবে মেজর জেনারেল ডেভিড জিনিকে মনোনীত করায় তারা ক্ষুব্ধ হয়েছেন। শনিবার তেল আবিবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যারা বক্তব্য দিয়েছেন তাদের একজন আইনাভ জাংগাউকার। তিনি গাজায় বন্দী মাতান জাউগাকারের মা। সমাবেশে নেতানিয়াহুর উদ্দেশ্যে আইনাভ বলেন, প্রধানমন্ত্রী বলুন তো, আপনি কিভাবে রাতে ঘুমাতে যান এবং সকালে নিশ্চিন্তে ঘুম থেকে ওঠেন? আপনি 58 জন বন্দীকে অবহেলায় ফেলে রেখেছেন, এমনটা জেনেও কিভাবে আয়নায় নিজের চেহারাটা দেখেন? বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, লড়াই বন্দীদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েলের চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়, শিনবেতের নতুন প্রধান ডেভিড জিনি বন্দী মুক্তি সংক্রান্ত যে কোনো চুক্তির বিরোধিতা করেছেন। ইসরায়েলি সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেছেন, আমি বন্দী মুক্তি চুক্তির বিপক্ষে। এই গাজা যুদ্ধ একটি চিরন্তন যুদ্ধ। শুক্রবার এক বিবৃতিতে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম বলেছে, বন্দীদের পরিবার মেজর জেনারেল জিনির বক্তব্যে ক্ষুব্ধ। এই বক্তব্য অত্যন্ত উদ্বেগের এবং নিন্দনীয়, কারণ এমন একজন ব্যক্তি কথাগুলো বলেছেন যিনি বন্দীদের ভাগ্য নির্ধারণ করবেন। সংগঠনটি আরও বলেছে, বন্দীদের উদ্ধারের চেয়ে নেতানিয়াহু যুদ্ধকে অগ্রাধিকার দিচ্ছেন। এমন এক ব্যক্তিকে শিনবেতের প্রধান নিয়োগ দেওয়ার মানে পুরো ইসরায়েল জাতির সঙ্গে প্রতারণা। জর্ডানের আম্মান থেকে আল জাজিরার প্রতিবেদক হামদা সালহুদ বলেন, নেতানিয়াহুর নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তি গাজায় আরও সামরিক চাপ ও যুদ্ধের মাত্রা বাড়াতে চান, আর এ কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে। ইসরায়েলের বিশিষ্ট ইহুদিবাদী মিডিয়া বিশ্লেষকরা স্বীকার করেছেন, নেতানিয়াহুর সরকার রাজনৈতিক ও কূটনৈতিক পতনের মুখোমুখি হয়েছে। ইহুদিবাদী রাজনৈতিক বিশ্লেষক ইয়োসি ভর্টারের বরাতে হারেটস পত্রিকা লিখেছে, ইসরায়েল কূটনৈতিক পতনের দিকে যাচ্ছে। অভ্যন্তরীণ ব্যর্থতা, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া ও দীর্ঘদিনের বন্ধুদের হারানোর কারণে নেতানিয়াহুর সরকার বেকায়দায় পড়েছে বলে জানান তিনি। কূটনৈতিক ব্যর্থতার আলামত হিসেবে তিনি উল্লেখ করেন, নেতানিয়াহু গাজায় মানবিক সহায়তা বন্ধ করে দিলেও শেষ পর্যন্ত দুর্ভিক্ষ প্রতিরোধকে ন্যায্যতা হিসেবে সামনে এনে তা আবার শুরু করতে বাধ্য হয়েছেন। ওই বিশ্লেষক বলেন, ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ইসরায়েল সফর বাতিল এবং যুদ্ধ অব্যাহত থাকলে নেতানিয়াহুর প্রতি সমর্থন বন্ধ করা নিয়ে ট্রাম্প প্রশাসনের হুমকির পর মার্কিন ডানপন্থীদের মধ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন ব্যাপকভাবে কমছে। ইয়োসি ভার্টার আরও বলেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার যৌথ বিবৃতি দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে এবং দেশগুলোর নেতারা তেল আবিবের মন্ত্রীদের কঠোর মন্তব্যের নিন্দা জানিয়েছেন। এমনকি ইসরায়েলের ঐতিহাসিক সমর্থক হিসেবে বিবেচিত জার্মানি ও চেক প্রজাতন্ত্র ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়েছে। এই কূটনৈতিক ব্যর্থতা থেকে উঠে আসা ইসরায়েলের জন্য কতটা সম্ভব তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন ওই বিশ্লেষক। ইহুদিবাদী সাংবাদিক নাদাভ ইয়ালো জোর দিয়ে বলেছেন, রাজনৈতিক ব্যর্থতা, বিশ্বব্যাপী সমর্থন হারানো ও যুদ্ধের নৈতিক বৈধতা হারানোর পর ইসরায়েল কার্যত গাজা যুদ্ধে পরাজিত হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি উপেক্ষা করে এমন একটি যুদ্ধ চলছে যার সমাপ্তির স্পষ্ট কোনো রূপরেখা নেই। মারিফ পত্রিকার বিশ্লেষক বেন ক্যাসপিড বলেছেন, নেতানিয়াহু অসম্ভব একটি বিজয়ের পেছনে দৌড়াতে গিয়ে ইসরায়েলকে পুরোপুরি বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছেন। আমরা মিত্রদের কাছে অবাঞ্ছিত, তারা আমাদের পরিত্যাগ করেছেন। বিশ্ব আমাদের জন্য সব দরজা বন্ধ করে দিচ্ছে, কিন্তু নেতানিয়াহু নির্বিকার। নেতানিয়াহু গাজার বাসিন্দাদের সরিয়ে দেওয়ার কথা বলছেন, তিনি বুঝতেই পারছেন না, বরং ইসরায়েলি ধীরে ধীরে বিশ্ব থেকে সরে যাচ্ছে।
লন্ডন ভিত্তিক আরবি পত্রিকা আল রাই আল ইউম এর এক প্রতিবেদনে গাজার যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলের বাধা সৃষ্টির কথা উল্লেখ করে বলা হয়েছে, তেল আবিব ধোঁকাবাজি ও হঠকারিতার মাধ্যমে যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। পত্রিকাটি আরও জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী ইসরায়েলের একগুঁয়েমি এবং ষড়যন্ত্রের কারণে ক্ষুব্ধ ও হতাশ। আল রাই আল ইয়ুম ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনার ধরন বিশ্লেষণ করে জানিয়েছে, ইসরায়েল গাজা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে চাইছে। ইসরায়েল সরকার চাপে পড়লেই কাতারে আলোচনার জন্য তাদের প্রতিনিধি দল পাঠানোর কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত আলোচনাকে নাকচ করে দেয়। আল রাই আল ইয়ুমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল আন্তর্জাতিক চাপ এড়াতে এবং বৈশ্বিক মনোযোগ অন্যদিকে ঘোরাতে কথিত কারিগরি আলোচনার নামে সময় নষ্ট করছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য হামাস বারবার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু নেতানিয়াহু নতুন শর্ত আরোপ করে এবং গাজা দখলে জোর দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন। অন্যদিকে মার্কিন মদদে ইসরায়েল সরকার ফিলিস্তিনে বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশু ও নারী হত্যা তীব্রতর করেছে। তবে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ যুদ্ধবিরতি আলোচনায় নতুন গতি আনতে পারে বলে প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান গাজায় ইসরায়েলি নৃশংসতার নিন্দা করেছেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানকে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছেন। সোমবার কুয়ালালামপুরে আঞ্চলিক ব্লকের শীর্ষ সম্মেলনের আগে তিনি এই আহ্বান জানান। মোহাম্মদ হাসান আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্য করে বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা আমাদের উদাসীনতা এবং দ্বৈত অবস্থানের ফল। তিনি বলেন, এই নৃশংসতার মুখে আসিয়ান চুপ থাকতে পারে না। 10 সদস্যের এই আঞ্চলিক ব্লক এর আগে ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিনি অধিকারের প্রতি তার সমর্থন ঘোষণা করেছিল। গাজা উপত্যকায় পারমাণবিক হামলার আহ্বান জানিয়ে মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। ইরনার প্রতিবেদন অনুসারে শনিবার ফিলিস্তিনের শেহাব সংবাদ সংস্থার সম্প্রচারিত এক বিবৃতিতে হামাস বলেছে, গাজায় পারমাণবিক বোমা ফেলার জন্য র্যান্ডি ফাইনের আহ্বান গণহত্যাকে উস্কে দেয় এবং এটি মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। হামাস আরও বলেছে, এই বক্তব্য আমেরিকান রাজনীতিবিদদের মধ্যে গভীর ফ্যাসিবাদী বর্ণবাদকে প্রতিফলিত করে। মার্কিন প্রশাসন এবং কংগ্রেসের উচিত এই মন্তব্যের নিন্দা করা। হামাস আরও বলেছে, 2 মিলিয়নেরও বেশি বেসামরিক নাগরিকের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের আহ্বান আন্তর্জাতিক মানবিক আইন এবং জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। এই ধরনের মন্তব্য ফিলিস্তিনিদের বৈধ অধিকার রক্ষার সংকল্পকে দুর্বল করবে না, বরং ইসরায়েলি দখলদার সরকার এবং তার সমর্থকদের প্রকৃত চিত্র উন্মোচিত করবে। একই রকম মন্তব্য ইসলামিক জিহাদ আন্দোলনের পক্ষ থেকেও এসেছে। তারা রিপাবলিকান কংগ্রেসম্যানের মন্তব্যের প্রতিক্রিয়ায় একই দিন এক বিবৃতি প্রকাশ করেছে। ইসলামিক জিহাদ এই মন্তব্যকে বর্ণবাদী এবং ঘৃণার উপর ভিত্তি করে তৈরি বলে অভিহিত করেছে, যা গাজায় গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের আহ্বানের নামান্তর। ফ্লোরিডার রিপাবলিকান ফাইন বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা নাৎসিদের সঙ্গে আত্মসমর্পণের জন্য আলোচনা করিনি, আমরা জাপানিদের সঙ্গে আত্মসমর্পণের জন্য আলোচনা করিনি। নিঃশর্ত আত্মসমর্পণের জন্য আমরা জাপানিদের উপর 2 বার পারমাণবিক হামলা চালিয়েছি। গাজায়ও একই রকম হওয়া উচিত। ফিলিস্তিনি শিশু ইয়াকিন খাদের হাম্মাদের নৃশংস হত্যাকাণ্ড সারা বিশ্বের সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় তুলেছে। নেটিজেনরা শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের ঘৃণ্য অপরাধযজ্ঞের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। গাজা যুদ্ধের অন্ধকারেও একটি কণ্ঠস্বর ন্যায়ের জন্য ডাক দিত, সেটি ছিল ইয়াকিন খাদের হামাদ এর কণ্ঠ। এই শিশু অল্প বয়সী গাজায় প্রতিরোধ ও আশার প্রতীকে পরিণত হয়েছিল। ইসরায়েলের বেপরোয়া বোমা বর্ষণে এই কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ হয়ে গেল। স্থানীয় ফিলিস্তিনি সূত্রগুলো নিশ্চিত করেছে, সাহসী ফিলিস্তিনি শিশু ইয়াকিন গাজার দেইর আল বালাহ এলাকায় এক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। বয়স কম হলেও ইয়াকিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পরিচিত মুখ ছিল। গাজার শিশুদের অধিকারের জন্য তার কণ্ঠ ছিল সোচ্চার, তাদের সীমাহীন দুর্ভোগের কথা বিশ্বকে জানান দিত এবং সবাইকে প্রতিবাদে শরিক হতে বলতো। ছোট্ট এই ফিলিস্তিনি শিশুর প্রাণহানির খবর দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে শোক ও ক্রোধের সৃষ্টি হয়। অনেকেই এই হত্যাকাণ্ডকে ইসরায়েলি সরকারের সেই ধারাবাহিক গণহত্যার অংশ হিসেবে দেখছেন, যা মাসের পর মাস ধরে গাজার নিরপরাধ শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে।
দেড় বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১১ জন। নিহতদের মধ্যে খান ইউনিসের নাসের হাসপাতালের চিকিৎসক আলা আল নাজ্জারের ১০ সন্তানের মধ্যে ৯ জনও রয়েছে। গাজার কর্মকর্তারা বলছেন, নিষ্পাপ শিশুদের হত্যা করা ইসরায়েলি সেনাদের জন্য বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছতে পারছেন না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ১৯ মাস ধরে চলমান ইসরায়েলের হামলায় গাজায় ৫৩,৯০১ জন নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন ১,২২,৫৯৩ জন। আর উপত্যকাটির জনসংযোগ কার্যালয়ের হিসাবে এ পর্যন্ত ৬১,৭০০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের মৃত ধরে এই হিসাব গণনা করা হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।